সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। আজকের টপিক হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা এর প্রবলেম নাম্বার 4। এর আগে আমরা এই চ্যাপ্টারে কিন্তু 3টা প্রবলেম অলরেডি সলভ করেছি এই সিরিজের মধ্যে। তো আজকে আমরা চতুর্থ একটা প্রবলেম সিলেক্ট করেছি, যেটা হচ্ছে জেই 1999 এই সালে এসেছিল। খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট টপিকটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই টাইপের জিনিসপত্র আমাদের বইয়েও হচ্ছে এখন ইনক্লুড করা হয়েছে। তো এটা প্রবলেমটা হচ্ছে একটা স্প্রিং নিয়ে। চিত্র দেখে আশা করি তোমরা আইডিয়া পাচ্ছ যে একটা স্প্রিংকে যদি আমি কেটে দুইটা ভাগে বিভক্ত করি, তাহলে এর স্প্রিং যে কনস্ট্যান্টটা সেটা কিভাবে চেঞ্জ হবে সেই জিনিসটা নিয়ে আজকের প্রবলেমটা। তো চলো প্রথমত প্রশ্নটা একবার পড়ে নিব, তারপরে পেছনের যে কনসেপ্টটা আছে সেটা একবার ব্যাখ্যা করব, দেন আমরা হচ্ছে প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে প্রশ্নটা একবার পড়ে নিই। এখানে কি বলা আছে? Spring of force constant K is cut into two pieces such that one piece is double the length of the other. অর্থাৎ একটা স্প্রিংকে এমন ভাবে দুই ভাগে বিভক্ত করা হলো যেন এর একটা ভাগের যে দৈর্ঘ্য বা তোমার হচ্ছে লেংথটা আছে, সে দৈর্ঘ্যটা হচ্ছে অপর যে ভাগের সেটার দ্বিগুণ। ঠিক আছে, এটা স্প্রিং ছিল দেখতে এরকম। প্রথমত একে আমি দুইটি ভাগে বিভক্ত করলাম, একটার দৈর্ঘ্য হচ্ছে আরেকটার ডাবল যদি হয়ে যায়, তাহলে বের করতে বলেছে ফাইন্ড দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য লং পিস। তাহলে যে বড় যে অংশটুকু আছে, এই যে বড় অংশটুকু, তার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয়ে যাবে। আগে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টটা কত ছিল, এখানে বলা আছে আগে স্প্রিং কনস্ট্যান্টটা যদি কে থাকে, এটা যদি কে হয়, তাহলে যখন আমি দুইটি ভাগে বিভক্ত করে ফেলেছি অবশ্যই সেটা আর কে থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। কেন হয়ে যাবে সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করব, বাট কত হবে কে এর সাপেক্ষেই যদি সেটা বের করতে বলে, তাহলে সেটা আমরা বের করতে পারছি কিনা সেটা আমাদের দেখতে হবে। কে না থেকে আমাদের প্রশ্নে এটার ভ্যালু দেওয়া থাকতে পারো, মনে করো 1000 নিউটন পার মিটার বলা থাকলো, তাহলে বের করতে বললো যে প্রত্যেকটা কাটা অংশের তাহলে কে এর ভ্যালুটা কত হবে বা স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা কত হবে। এটা বোঝার আগে, এই প্রবলেমটা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি এবং সেটা আসলে এসেছে কোথা থেকে। ঠিক আছে, তো চলো একবার কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমি যদি একটা স্প্রিং এর কথা বলি, একটা স্প্রিং এর কথা যদি বলি, তো একটা স্প্রিং এর মধ্যে মনে করো তুমি হচ্ছে নিচের দিকে একটা বস্তুকে তুমি যদি ঝুলিয়ে রাখো, তাহলে স্বাভাবিকভাবে তার যদি উপর একটা বল প্রয়োগ করা হয়, সেখানে এখানে হচ্ছে একটা আমি ভর ঝুলিয়ে দিয়েছি, এই কারণে হচ্ছে একটা বল অটোমেটিক্যালি কাজ করবে। তো একটা বস্তু বা নর্মাল ভাবে তুমি যদি হচ্ছে একটা বলে এটাকে টানো, টেনে যদি ছেড়ে দাও, তাহলে সে কিন্তু একটা হচ্ছে স্পন্দনে ছন্দিত হবে। বাট যতক্ষণ তুমি টেনে ধরে রাখছো, তার কিন্তু একটা ইলংগেশন হচ্ছে, তার একটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাই না? আমি ধরলাম এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে তার এক্স পরিমাণ বৃদ্ধি ঘটলো। তাহলে এফ এর সাথে এই এক্স এর যে সম্পর্কটা, সেটাই হচ্ছে সেখান থেকে আসলে স্প্রিং কনস্ট্যান্টের জিনিসটা এসেছে। যে আমরা জানি যে এফ বল প্রয়োগ করলে কোনো একটা বস্তুর মধ্যে যদি এক্স পরিমাণ সরণ ঘটে, তাহলে এফ এবং এক্স পরস্পর হচ্ছে সমানুপাতিক। তাহলে সেখান থেকে আমার হচ্ছে স্প্রিং যে ধ্রুবক সেটা হচ্ছে কেটা এসেছে। এখানে প্লাস মাইনাস নিয়ে আমি চিন্তা করছি না আপাতত, শুধুমাত্র আমি সমানুপাতিক কার সাথে কি সেটা লিখছি। দেখো, তো এইখানে সমানুপাতিক ধ্রুবক উঠে গেলে একটা জিনিস চলে আসছে যেটাকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলছি। তো এই যে স্প্রিং কনস্ট্যান্টটা, সেটা আমাদের বলা থাকে যে একটা স্প্রিং এর জন্য নির্দিষ্ট ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার দৈর্ঘ্য, তার হচ্ছে তার দৈর্ঘ্যটা, তারের যে প্রস্থ বা তারের যে ডায়ামিটারটা সেটা, ব্যাসার্ধটা, তারপর হচ্ছে তার যে প্যাচটা আছে। আমি যদি বলি এই প্যাচটা মনে করো একটা স্প্রিং, এই স্প্রিং এর জন্য কেটা হচ্ছে কনস্ট্যান্ট। সবসময় আমরা বলি যে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা সত্যি, স্প্রিং এর জন্য কে এর ভ্যালু চেঞ্জ হবে না। কতক্ষণ পর্যন্ত হবে না তারও একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে তুমি এই যে তারটা ইউজ করেছো, এই তারের ম্যাটেরিয়ালটাকে চেঞ্জ করতে পারবে না, বা এই তারের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তুমি হচ্ছে চেঞ্জ করতে পারবে না, ছোট বড় করা যাবে না। তারপরে ছোট বড় বলতে মানে তুমি বল প্রয়োগ করলে সেটা তো একটু ইলংগেট হচ্ছে, ছেড়ে দিলে তো আবার আগের অবস্থায় ফেরত আসে, সেটা বলছি। তুমি একবারে টেনে হচ্ছে তুমি বড় করে দিলে, ওর আগের দৈর্ঘ্যের সাথে এখনকার দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেল। কারণ যখনই তার দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, স্বাভাবিকভাবে এই যে ডায়ামিটারটা এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ডায়ামিটারটা, যেটাকে আমি ক্যাপিটাল ডি বলছি, এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে চিকন হয়ে যাবে।
তো এই যে যখন তুমি এই ডায়ামিটারটাকে চেঞ্জ করবে তখন কিন্তু কে এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আবার অন্যভাবে বলতে পারি, এই যে তারটা, এই তারটাকেও যদি তুমি ডায়ামিটারটাকে চিকন বা মোটা করে ফেলো তখনই কিন্তু কে এর ভ্যালু চেঞ্জ হবে। চেঞ্জ হবে না কখন কখন, যখন তুমি এই সব কিছু চেঞ্জ না করে জাস্ট একটা স্প্রিং এর উপর তুমি একটা বস্তুকে ঝুলিয়ে তার উপর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছো, তখন যদি এই সব কোনো জিনিসই চেঞ্জ না হয় তাহলে কে এর ভ্যালু চেঞ্জ হবে না। তুমি যদি একে কেটে অর্ধেক করে দাও তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এই সম্পূর্ণ স্প্রিংটা যে পরিমাণ লোড নিতে সক্ষম, এর স্প্রিংটা তার লোড নেওয়ার ক্ষমতা কমতে বা বাড়তে পারে সেটা আমরা ম্যাথ করার পরে বুঝতে পারবো। তো খেয়াল করো, আমরা যদিও বলি একটা স্প্রিং এর ভ্যালু কে আসলে কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্টটা একটা শর্ত সাপেক্ষে। শর্তগুলো আমি একটু আগে বললাম যে তারটা চেঞ্জ করা যাবে না, তার ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না, এই টোটাল ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না, বা ব্যাস টোটাল স্প্রিংটার বা লেংথটা চেঞ্জ করা যাবে না। এইসব শর্ত সাপেক্ষে তুমি বলতে পারো যে হ্যাঁ, ওই স্প্রিংটাকে যদি অন্য কোনো ধরনের চেঞ্জ না করি, ফিজিক্যাল কোনো চেঞ্জ না করি, তাহলে তার স্প্রিং যে কনস্ট্যান্টটা সেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট সব ক্ষেত্রে। এখানে রেসপেক্টিভ মানে তুমি এইখানে যেই পরিমাণ ভরই দাও না কেন তো ম্যাটার করে না, ভরের সাপেক্ষে সেই পরিমাণই তুমি ইলাংগেশন পাবা ওই স্প্রিং কনস্ট্যান্টের সাপেক্ষে যতটুকু পাওয়া উচিত ছিল। ঠিক আছে, তো সেই সাপেক্ষে সেই সাথে হচ্ছে জিনিসটা কনস্ট্যান্ট, এক্স এর সাথে এফ এর কোনো রিলেশনটার সাপেক্ষে কনস্ট্যান্ট, বাট যখনই তুমি ওই জিনিসগুলোকে চেঞ্জ করে দেবে সেই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট থাকবে না। যে কাহিনীটা এই প্রবলেমটাতে হয়েছে ম্যাথটাতে, যখনই তুমি এই স্প্রিংটাকে কেটে অর্ধেক করে দিচ্ছ তার কিন্তু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাবে, কারণ তুমি লেংথটা চেঞ্জ করে যাওয়ার কারণে আগে এফ পরিমাণ বল দিলে এ যতটুকু প্রসারিত হতো এর অর্ধেক অর্ধেক যে পার্টগুলো আছে সেই পরিমাণ প্রসারিত নাও হতে পারে, এবং অ্যাকচুয়ালি সেটা হবে না। সেটা হবে না কেন সেটা ব্যাখ্যা করার জন্য স্প্রিংটাকে আমরা নর্মাল একটা বস্তু কল্পনা করে নিই। আমি কল্পনা করি যে স্প্রিংটা এরকম প্যাচালো কোনো বস্তু না, বরং এরকম একটা নর্মাল একটা বডি, ধরো এই হচ্ছে আমার স্প্রিং। মানে আমি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে এইভাবে ধরে নিচ্ছি। এই জিনিসটাকে বলা হয় অ্যানালজি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি না, বাট আমরা বোঝানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এটা একটু কল্পনা করে নিচ্ছি যে এই বারটা হচ্ছে আমার একটা স্প্রিং। এই স্প্রিং এর উপরে যখনই তুমি একটা বল প্রয়োগ করবে, কল্পনা করো এর উপর একটা বল যদি আমি প্রয়োগ করি এফ পরিমাণ বল, তো যে কোনো একটা দণ্ডের তার উপর যদি বল প্রয়োগ করো স্বাভাবিকভাবে আমরা জানি তার একটু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এবং সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা আমি কল্পনা করলাম যে খুবই সামান্য পরিমাণ হলো, এবং এতটুকুকে আমি এক্স কল্পনা করছি যে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। এখন আমরা জানি যে কোনো ম্যাটেরিয়ালের কিন্তু একটা হচ্ছে প্রপার্টি আছে, তার প্রপার্টির উপর ভিত্তি করে সে কতটুকু বাড়বে না কতটুকু হচ্ছে কত বেশি বাড়বে নাকি কম বাড়বে সেটা ডিপেন্ড করে। এই জিনিসটাকে আমরা হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টি বলি। এই জিনিসটা তোমরা কিন্তু অলরেডি একটা চ্যাপ্টারে পড়ে এসেছো, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। সেখানে দেখানো হয় যে একটা রাবারের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলে সে যতটুকু বৃদ্ধি পায়, একটা লোহা বা স্পাতের উপর সেম পরিমাণ বল প্রয়োগ করলে সে কিন্তু ততটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, একটু কম হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কি, যে স্পাতটা আসলে ম্যাটেরিয়ালটা কি, বা হচ্ছে ওই রাবারের ম্যাটেরিয়ালটা কি, ম্যাটেরিয়ালের উপরে সবকিছু ডিপেন্ড করছে। তো কল্পনা করো এটা হচ্ছে আমার স্প্রিং, স্প্রিং এর উপর তুমি এফ বল প্রয়োগ করলে, এবং স্প্রিং এর একটা ম্যাটেরিয়াল আছে, এবং যে কোনো একটা ম্যাটেরিয়াল তার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির কারণে তার মধ্যে যদি একটা স্থিতিস্থাপক ধর্ম বিদ্যমান থাকে, তো তার মধ্যে কিন্তু একটা গুণাঙ্ক থাকে যেটাকে আমরা কনস্ট্যান্ট ভ্যালু বলি, যেটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। এটা তোমরা পড়েছো, যে কোনো বস্তুকে যদি দৈর্ঘ্য পীড়ন দিলে তার যদি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তাহলে এই যে দৈর্ঘ্য পীড়ন এবং বিকৃতি যে অনুপাত, সেই অনুপাত থেকে আমরা কিন্তু ইয়ং এর গুণাঙ্ক পাই। তাহলে এই বস্তুর সাপেক্ষে আমি ইয়ং এর গুণাঙ্কের সূত্রটাকে লিখতে পারি y সমান, সূত্রটা এরকম ছিল মনে পড়ে কিনা দেখি, এফ স্মল এল ডিভাইড বাই এ ক্যাপিটাল এল। এখানে আমি স্মল এল বলবো না, কারণ হচ্ছে আমি দৈর্ঘ্য বৃদ্ধিটাকে স্মল এল না ধরে এক্স কল্পনা করে নিয়েছি একটু আগে। ঠিক আছে, এটাকে আমি এক্স কল্পনা করে নিয়েছি। তাহলে আমি যদি বলি যে এই হচ্ছে আমার, আচ্ছা আমি মনে হয় একটু উল্টো লিখলাম, এটা এইখানে হবে, সূত্র ছিল এরকম। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। তাহলে এখন আমি যদি এটাকে এভাবে লিখি একটু, মানে আমার তো এল ধরিনি, আমি ধরেছি অ্যাকচুয়ালি এখানে স্মল এক্স। তাহলে এখান থেকে দেখো তো তুমি এফ এবং এক্স এর মধ্যে কি রিলেশন বলতে পারো, এফ সমান ওয়াই এ এক্স বাই ক্যাপিটাল এল। তো আমি কি কল্পনা করলাম একটু আগে, যে একটা স্প্রিং এর ক্ষেত্রে আমি যদি সব কিছুকে কনস্ট্যান্ট ধরি, তাহলে হচ্ছে এফ এবং এক্স এর মধ্যে রিলেশনটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারবো, মানে এই কেটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারবো। তো আমি কল্পনা করে নিই এই স্প্রিংটার আমি কোনো জিনিস চেঞ্জ করছি না,
ঠিক আছে, আমি হচ্ছে দৈর্ঘ্যটা চেঞ্জ করছি না, আমি হচ্ছে তার ডায়ামিটার চেঞ্জ করছি না। ডায়ামিটার চেঞ্জ হলে তার আলটিমেটলি এরিয়াটা চেঞ্জ হবে। তাহলে আমি এরিয়াটা ফিক্সড রাখছি, আমি এলটা ফিক্সড রাখছি। আর এই যে ম্যাটেরিয়ালটা তার ইয়ংয়ের গুণাঙ্ক তো সবসময় ফিক্সড, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, এটা পদার্থের উপর ডিপেন্ড করছে। তাহলে ওয়াই এ ক্যাপিটাল এল সম্পূর্ণ জিনিসটা একটু কিন্তু ধ্রুবক একটা রাশি। তো সেই সাপেক্ষে তুমি বলতে পারো এফ সমান হচ্ছে কে এক্স। আমি একটা অ্যানালজি ক্রিয়েট করলাম যে এফ সমান কে এক্স, এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে নিয়ে আসার জন্য আমি হচ্ছে এটাকে একটা কল্পনা করে নিলাম একটা বারের মতো, একটা হয়তো দণ্ডের সমান। এবং দণ্ডের সাথে যদি আমি রিলেট করি, এই স্প্রিংটাকে যদি এই দণ্ডের সাথে রিলেট করি, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কে এর ভ্যালু যে জায়গায়, সে জায়গায় অ্যাকচুয়ালি অন্য একটা ধ্রুবক চলে এসেছে, যেটাকে আমি বলতে পারছি ওয়াই এ ডিভাইডেড বাই এল। এই দুটোর মধ্যে যদি আমি একটু তুলনা করি, তাহলে এরকম একটা জিনিস আসে, সেটা হচ্ছে ওয়াই এ বাই এল। এখন দেখো এই যে রিলেশনটা, এই রিলেশনটা হচ্ছে তখন প্রযোজ্য হবে যখন আমি স্প্রিংটাকে একটা বারের মতো কল্পনা করব। বাট স্প্রিং কিন্তু অ্যাকচুয়ালি একটা বার না, আমি ধরে নিয়েছি এটা। তো এই রিলেশনটা অ্যাকচুয়ালি হুবহু কারেক্ট না, একটু ঝামেলা আছে, কারণ আমি স্প্রিংটাকে একটা বার কল্পনা করে নিয়েছি। এই রিলেশনটা কারেক্ট রিলেশনটা কি সেটা তোমরা এই লেভেলে পড়বা না, তোমরা ইউনিভার্সিটি লেভেলে যখন হচ্ছে স্প্রিং এর ডিজাইন নিয়ে পড়াশোনা করবে, তখন হচ্ছে কে এর সাথে কে কে আসলে রিলেটেড সেই রিলেশনগুলো তোমরা দেখতে পাবে। আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি না, বাট আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন পড়েছি তখন হচ্ছে আমাদের এটা পড়ানো হয়েছে যে স্প্রিং ডিজাইন করার জন্য কোন কোন জিনিসগুলো কাজে লাগে। বাট আপাতত সেটা তোমাদের লাগবে না, আমি শুধু বোঝাতে চাচ্ছি যে স্প্রিং এর সাথে কে কিভাবে রিলেট করছে বা কে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এখানে দেখো যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে স্প্রিংকে যদি আমি একটা বারের সাথে কল্পনা করে নিই, দৈর্ঘ্যের সাথে কে এর এক যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ এল, তাই না? আমি এটা বলতে পারি না, রিলেশন থেকে বলতে পারি। আমার এল এর সাথে রিলেশনটা আপাতত দরকার, আমার হচ্ছে এরিয়ার সাথে রিলেশনটা আপাতত দরকার নাই। এর কারণটা কি? কারণটা আমাদের যে ম্যাথটা বলেছে সেই ম্যাথে কিন্তু আমি দৈর্ঘ্যটাকে অর্ধেক করেছি, এরিয়াতে কোনো হাত দেইনি। তারের এরিয়া যা ছিল এখনো তাই আছে, শুধুমাত্র আমি কেটে একে হচ্ছে দুই ভাগে বিভক্ত করেছি, একটাকে হচ্ছে ছোট, একটাকে হচ্ছে বড়। আমাকে দুইটার হচ্ছে কে এর ভ্যালু বের করতে বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, সেই কনসেপ্ট আমাদের এই কনসেপ্ট অনুসারে সেটা হচ্ছে যে স্প্রিং এর যে কনস্ট্যান্টটা সেটা অ্যাকচুয়ালি এই যে তোমার অ্যানালজির সাপেক্ষে যদি বলি, এই যে দণ্ডটা আছে বা স্প্রিংটা আছে, তার দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হয়। যে কখনো যদি দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, এল এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি তার কমে যাবে। উল্টো হবে, তুমি যদি বলো কখনো যদি এল এর ভ্যালু কমে যায়, তাহলে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে। তো সেই শর্ত সাপেক্ষে আমি বলতে পারি যেহেতু এইখানে স্প্রিং কনস্ট্যান্টটা কে ছিল আগে থেকে, এখন যেহেতু তার দৈর্ঘ্যগুলো দুইটারই হচ্ছে কমে গেল, তাহলে এ যেটা হচ্ছে আগের অবস্থায় কে ছিল, বর্তমান সেটা কে থাকতে পারবে না, তার থেকে বেশি হওয়া উচিত। এবং কত বেশি হওয়া উচিত? এমনভাবেই বেশি হবে যাতে করে এটা যার ভ্যালু হবে, এর ভ্যালু হচ্ছে তার থেকে কি হবে, ডাবল হবে নাকি কম হবে, এটা আমরা ম্যাথ করে বুঝতে হবে। দেখো একটু পরে ম্যাথ করলেই বোঝা যাবে। তো এখন দেখো এই কে এর সাথে এল এর একটা রিলেশন আমরা পেলাম। এই রিলেশনটাকে একটু জাস্টিফাই করার জন্য আমরা একটা একটা হচ্ছে সিম্পল একটা উদাহরণ দেখতে পারি। চলো একটা উদাহরণ দেখি আমরা। মনে করো আমার একটা স্প্রিং আছে এবং এই স্প্রিংটাকে আমি ঠিক অর্ধেক ভাগে ভাগ করলাম। প্রাথমিকভাবে এখানে যদি আমি বল প্রয়োগ করি তাহলে সে এক্স পরিমাণ সরণ ঘটতো বা এক্স পরিমাণ তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতো। যখনই এই জিনিসটাকে তুমি হচ্ছে এমনভাবে বিভক্ত করে দিবে যে এখানে অর্ধেক পার্ট আছে আর বাকি অর্ধেক পার্ট এখানে আছে, তখন সেম পরিমাণ বল যদি আমি এর উপর প্রয়োগ করি, সেম পরিমাণ বল প্রয়োগ করলে আলটিমেটলি এই টোটাল স্প্রিংটা যদি আমাকে এক্স পরিমাণ ইলংগেশন দিতে পারে বা দৈর্ঘ্য বৃদ্ধি দিতে পারে, তাহলে যখনই আমি এটাকে অর্ধেক ভাগে বিভক্ত করব, টোটালটা মিলে আমাকে অ্যাকচুয়ালি এখনো এক্স পরিমাণ ইলংগেশন দেওয়া উচিত। শর্ত হচ্ছে যদি আমি সেম পরিমাণ বলই অ্যাপ্লাই করি। বল যদি বেশি হয় ইলংগেশনের মান এক্স এর মান অবশ্যই বেশি হবে, বাট সেম পরিমাণ বল যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স এর মান সেম হওয়া উচিত। বাট সমস্যা হচ্ছে যে এক্স এর মান সেম হবে টোটাল অনুসারে, কিন্তু আলাদা আলাদা হবে যদি আমি এক্স এর মান বের করতে চাই, সেটা কি এক্স এর সমানই পাওয়া যাবে? অবশ্যই না, কম পাওয়া যাবে। এর কারণ হচ্ছে যেহেতু এখানে তোমার হচ্ছে নাম্বার অফ টার্নস অনেকগুলো ছিল, তুমি অল্প পরিমাণ বল প্রয়োগ করে যতটুকু সরণ পেতে, এখানে কিন্তু তার ম্যাটেরিয়াল কমে গেছে, সে কিন্তু আগের থেকে বেশি শক্ত হয়ে যাবে বা
ততটুকু প্রসারণ একই বলে দিতে চাবে না। তুমি যদি সেম পরিমাণ প্রসারণ দিতে চাও তাহলে তোমার বলের পরিমাণে কিন্তু ডাবল করতে হবে। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি এই অংশটু থেকে x/2 পরিমাণ সরণ পাবা বা ইলাংগেশন পাবা, আর এই অংশটু থেকে x/2 পরিমাণ ইলাংগেশন পাবা। তাহলে টোটাল তোমার হয়ে যাবে x/2 প্লাস x/2 ইকুয়ালস টু x। আশা করি বুঝতে পারছো যে যখন আমি স্প্রিংটাকে টোটাল ইউজ করছিলাম তখন যে পরিমাণ সরণ পেতাম, আমি যদি সেম পরিমাণ বল এই অর্ধেক অর্ধেক অংশটার উপরে প্রয়োগ করি, তাহলে আমি যদি হচ্ছে সেম পরিমাণ ইলংগেশন পেতে চাই তাহলে অবশ্যই আলাদা আলাদা হবে, দুইটার মধ্যে অর্ধেক অর্ধেক ইলংগেশন হতে হবে, তাহলেই কেবল পাওয়া পসিবল। এবং সেটা কিন্তু আমার যে শর্তটা, এই শর্তটাকে কিন্তু সমর্থন করে। সেটা কিভাবে খেয়াল করো, তুমি যখনই যদি বলি আমি এই অংশটার স্প্রিং ধ্রুবকের ভ্যালু হচ্ছে কে, তাহলে এর স্প্রিং ধ্রুবকের মান কত হলে এবং এর স্প্রিং ধ্রুবকের মান কত হলে এই দুইটাকে যখন আমি একসাথে কানেক্ট করব আমি সেম পরিমাণ ইলাংগেশন পাবো। খেয়াল করো, এটা যদি কে হয়, আমরা কি বলছি একটু আগে যে কে হবে লেংথের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যে এর লেংথ যা ছিল এর লেংথ অবশ্যই অর্ধেক হয়ে গেছে। তো লেংথ যেহেতু অর্ধেক হয়ে গেছে তাহলে কে এর ভ্যালু কি ডাবল হয়ে যাওয়া উচিত। তাহলে এটা যদি কে হয় এটা অ্যাকচুয়ালি 2k হয়ে যাবে। এটা যদি তোমার অর্ধেক হয় তাহলে এটাও হচ্ছে তোমার 2k হয়ে যাবে। কারণ খেয়াল করো, দুইটা স্প্রিং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে একটা ছিল, সেই দুইটাকে যদি তুমি যদি সিরিজে কানেক্টেড করো এখন এইভাবে, মানে আমি চিত্রটাকে এইভাবে একটু দেখি, দেখো এখন তোমার এই স্প্রিংটা আমি কেটে অর্ধেক করেছি, অর্ধেক করে সেই দুইটাকে আবার হচ্ছে যদি আমি সিরিজে কানেক্ট করি, এখন যদি তুমি নিচের দিকে পরিমাণ বল প্রয়োগ করো তাহলে কিন্তু টোটাল আবার তুমি যে ইলংগেশনটা পাবা সেটা কিন্তু এক্স পরিমাণই পাবা। কারণ এই এক্স এর অর্ধেক হবে এই জায়গায়, বাকি অর্ধেক হবে এই জায়গায়। তাহলে আমরা কি জানি, দুইটা স্প্রিং যদি হচ্ছে সিরিজে কানেক্টেড থাকে তাহলে তার তুল্য যে কে এর ভ্যালুটা সেটা বের করা যায় কিভাবে, এটা হচ্ছে এইভাবে 1/k ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। তাহলে আমি যে বলছি একটু আগে যেটা 2k হওয়া উচিত, এটা যদি 2k হয়, এটা যদি 2k হয় তাহলে অ্যাকচুয়ালি k1 সমান হয়ে যাবে 2k, k2 সমান হয়ে যাবে 2k। এখান থেকে তুমি যদি ইকুইভ্যালেন্টটা বের করো অ্যাকচুয়ালি k এর ভ্যালুই পাবা, অর্থাৎ আগেরটাই পেয়ে যাবো আমি। তার মানে আমাদের সূত্রটা ঠিক আছে যে আমি যদি একটা স্প্রিংকে এমনভাবে বিভক্ত করি যাতে করে তার যে দৈর্ঘ্যটা সেটা অর্ধেক হয়ে যায়, তাহলে একই পরিমাণ বল প্রয়োগ করে সেম পরিমাণ সরণ পাওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি স্প্রিং যে কনস্ট্যান্টটা সেটা অ্যাকচুয়ালি ডাবল হয়ে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু এই শর্তটাও মিলতো না আর এই শর্তটাও মিলতো না। তার মানে শর্ত যেহেতু মিলছে তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারছি যে কখন যদি কোনো একটা স্প্রিং এর তুমি দৈর্ঘ্যকে বৃদ্ধি করে দাও তার কে এর ভ্যালুটা কমে যাবে, এবং যদি তার দৈর্ঘ্যটাকে কমিয়ে দাও, শর্তটা কি, শর্ত হচ্ছে বাকি সবকিছু কনস্ট্যান্ট থাকতে হবে। আমি অন্যভাবে করতে পারতাম, এটা যদি হচ্ছে দৈর্ঘ্যটা কমিয়ে দেওয়ার সাথে সাথে তার যদি ব্যাসার্ধে কোনো রকম চেঞ্জ আসতো তাহলে কিন্তু এত ইজিলি করতে পারতে না, তখন কিন্তু তোমাকে সম্পূর্ণ শর্তটাকে ইউজ করতে হতো, সেটা কে এর ভ্যালু অ্যাকচুয়ালি এর সাথে রিলেটেড এবং এল এর সাথেও রিলেটেড। আমি জাস্ট এমনি একটা অ্যানালজি দিয়ে বোঝানোর ট্রাই করলাম, বাট অ্যাকচুয়াল সূত্র এটা না, আমি আগেও বলছি, বারবার বলছি, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটাই যদি এখন এই কনসেপ্টটাই যদি আমরা আমাদের আজকের প্রবলেমটাতে একটু অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো। তো তার আগে আমি একটু বলে নিই যে আমরা অলরেডি কিন্তু ইঞ্জিনিয়ারিং 25 ব্যাচের জন্য, এইচএসসি 25 ব্যাচের জন্য ইঞ্জিনিয়ারিং একটা ব্যাচ শুরু করছি, অ্যাডমিশন প্রোগ্রাম। সেখানে অলরেডি অনেকজন হচ্ছে এনরোল করে ফেলেছে। তো তোমরা যারা এইচএসসি 25 আছো, এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারো। 50 জনের জন্য আমরা একটা অফার রেখেছি, সেটা হচ্ছে 750 টাকায় হচ্ছে তোমাদেরকে এই কোর্সটা দেওয়া হচ্ছে। বাট এর পরে 50 জন পূর্ণ হয়ে গেলে কিন্তু আমরা আমাদের রেগুলার প্রাইসে ফিরে যাব। তো তোমরা যদি দেখতে চাও এই কোর্সে আমরা কি কি অফার করছি এবং কি কি পড়ানো হবে, তার জন্য এই আমাদের ওয়েবসাইটে হচ্ছে www.proborton.org এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, তাহলে কিন্তু তোমরা সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে একটু প্রবলেমটাকে সলভ করব। তো প্রবলেমটাকে সলভ করার আগে আমরা দেখে নিই কি কি দেয়া আছে। আমাদের প্রথম যে জিনিসটা দেয়া আছে এটা হচ্ছে কে, আমি বললাম আমাকে বের করতে বলেছে এটার এবং এটার ভ্যালু কে এর সাপেক্ষে বের করতে হবে। তো তার আগে আমি কল্পনা করে নিই এই টোটাল যে দৈর্ঘ্যটা, এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এল, ঠিক আছে, এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমাকে বের করতে হবে যে এদের দৈর্ঘ্যটা কত। আমি কল্পনা করে নিচ্ছি যে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে এক্স পরিমাণ আর এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 2x পরিমাণ। তো একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে এটার সাথে যদি এটা যোগ করি আলটিমেটলি এটা হওয়া উচিত। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস 2x। কেন বললাম? কারণ এক বলা ছিল যে একটা আরেকটার দ্বিগুণ হবে, তাই না?
তাহলে একটা এক্স ধরলে ছোটটাকে যদি এক্স ধরি বড়টা হবে 2x, তাহলে এটা সমান আমি পেয়ে যাবো হচ্ছে অ্যাকচুয়ালি l। তাহলে সেখান থেকে x সমান পাওয়া যাচ্ছে l/3। তাহলে x সমান যদি l/3 হয় তার মানে আমি এই অংশটার হচ্ছে দৈর্ঘ্য পেয়ে গেছি, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে l/3 এবং এটা যেহেতু এর ডাবল এটার, তার মানে এটা হবে অ্যাকচুয়ালি 2l/3। তার মানে এই টোটাল যে এর লেন্থ যদি l হয় তাহলে এটা হবে l/3, এটা হবে 2l/3। তো এখন আমি যদি হিসাব নিকাশ করতে চাই আগের মতো যে কনসেপ্ট আমরা দেখলাম তার সাপেক্ষে যদি আমি বের করতে চাই যে কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে, তো সেই কে এর ভ্যালুটা বের করার জন্য আমরা কিন্তু এখন ডিরেক্ট একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি কে এর ভ্যালু লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল রূপে কাজ করে। এটা আমি শর্ট ফর্মে করতে পারি। তোমরা হচ্ছে যেই প্রসেস আমি করলাম লং প্রসেসও তুমি করতে পারবে, এফ সমান কে এক্স সূত্র দিয়েও কিন্তু তোমরা সেটা করতে পারবে। সেটা কিভাবে আমি যদি বলি, তুমি যদি এই ঘটনাটার কথা কল্পনা করছো, শুধুমাত্র এতটুকু অংশের কথা কল্পনা করো, আমি কিন্তু এই প্রবলেমটা শুধুমাত্র এইটুক দিয়েও করতে পারতাম। দেখো অর্ধেক যে স্প্রিংটা আছে আমাকে যদি বলতো যে এই স্প্রিংটার কে এর ভ্যালু বের করো, এই টুকে তো আমি বলছি সূত্র সাপেক্ষে, বাট ম্যাথ দিয়েও তুমি করতে পারতে। সেটা কিভাবে, আমরা জানি হচ্ছে এফ সমান কে এক্স, তাই না, কে এক্স। তাহলে এই সূত্র যদি আমি এর উপর অ্যাপ্লাই করি, সেটা কি, স্বাভাবিকভাবে যখন তুমি অ্যাকচুয়াল স্প্রিংটার উপর এফ বল প্রয়োগ করতে তখন এক্স পরিমাণ তার বৃদ্ধি করতো, তাহলে তার রিলেশনটা হচ্ছে এফ সমান কে এক্স এটা। বাট যখনই এটাকে তুমি অর্ধেকে বিভক্ত করলে, আমি একটু আগে বললাম যে একই পরিমাণ বল যদি প্রয়োগ করলে স্প্রিংটা আরো শক্ত হয়ে যাবে, সেম পরিমাণ বল প্রয়োগে তুমি শুধুমাত্র এতটুকু অংশ থেকেই এক্স পরিমাণ বৃদ্ধি পাবা না, এক্স পরিমাণ বৃদ্ধি পেতে প্রত্যেকে আলাদা আলাদাভাবে হচ্ছে তোমাকে কন্ট্রিবিউট করে করে সামেশন হতো এক্স। বাট যখন তুমি অর্ধেক কেটে দিয়েছো তুমি এখান থেকে অবশ্যই এক্স এক্সপেক্ট করতে পারো না, এই দুইটা মিলে এক্স হবে। বাট এটা এখান থেকে তাহলে কত হবে, অর্ধেক স্প্রিং থেকে x/2 হবে, বাকি অর্ধেক থেকে x/2 হবে। তাহলে সেই অর্ধেক স্প্রিংটার জন্য আমি যদি রিলেশনটাকে ইউজ করি তাহলে এটা হয়ে যাবে f সমান k প্রাইম ইন্টু x/2। k প্রাইম বলতে এর যে ভ্যালুটা, k এর ভ্যালুটা সেটা আমি নির্ণয় করছি। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এখান থেকে যে k প্রাইম সমান অ্যাকচুয়ালি 2f/x। তো দেখো তো 2f/x আসছে। এখন f/x মানে আমি এখান থেকে কি বলতে পারি, k, তাহলে k সমান আমি বলতে পারি হচ্ছে f/x। তাহলে এখান থেকে তুমি বলতে পারো f/x এর পরিবর্তে হচ্ছে k। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে k প্রাইম ইকুয়ালস টু 2k যে আমাদের আসলো সেটা কিন্তু আমি ডিরেক্ট বসিয়ে দিয়েছিলাম। তুমি চাইলে এইভাবেও বড় মেথডে করতে পারবে, অথবা আমরা যেহেতু অলরেডি জেনে গিয়েছি যে অ্যাকচুয়ালি k এর ভ্যালুটা l এর সাথে ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হয়, তাহলে আমরা আগের স্প্রিংটার সাথে যদি এই স্প্রিংটার কে এর ভ্যালু তুলনা করি, এটার কে কে তো আমি কে ধরে নিয়েছি, প্রশ্নেও বলা আছে। আর নতুন যে স্প্রিংটা তৈরি হলো বড় দৈর্ঘ্যের, তার কেটাকে আমি হচ্ছে কে প্রাইম যদি ধরে নিই, এটাকে যদি কে প্রাইম ধরে নিই, তাহলে এই দুইটার মধ্যে যদি তুমি রিলেশন বের করতে চাও তাহলে কি বের হবে, সেটা হচ্ছে এই শর্ত সাপেক্ষে আমি বলতে পারি, এক নম্বর দেওয়ার দরকার নেই, প্রথম স্প্রিংটার জন্য যেটা হচ্ছে আগে থেকেই ছিল তার সাথে যদি ওটা রিলেশন বের করি তাহলে কে ডিভাইডেড বাই k1 ইকুয়ালস টু হবে, দেখো তো সমানুপাতিক হারে ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে। তাহলে উপরে যেহেতু কে লিখেছি তার লেন্থটা হবে নিচের দিকে, এখানে নিচের দিকে তার লেন্থটা কত ছিল, ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এল বসবে এই জায়গায়। আর k1 যেহেতু আমি নিচে বসেছি তার লেন্থটা বসবে উপরের দিকে, কারণ ব্যস্তানুপাতিক। তাহলে এর লেন্থটা কত, সেটা হচ্ছে 2l/3। তাহলে এটা হচ্ছে 2l/3। তাহলে এল এল কেটে যাবে, এখান থেকে k1 সমান চলে আসবে 3k/2। তাহলে এখানে দেখো আমাদের যে রিলেশনটা আসছে বা আনসারটা আসছে সেটা হচ্ছে এটা, যে যখনই আমি এই স্প্রিংটা যার স্প্রিং ধ্রুবকের ভ্যালু কে ছিল, একে যদি আমি হচ্ছে কেটে এমনভাবে বিভক্ত করি তাহলে প্রত্যেকটা অংশের স্প্রিং ধ্রুবকের মান অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে বড় যে অংশটুকু আছে সেই বড় অংশটুকুর স্প্রিং ধ্রুবকের মান আগেরটার 3/2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1.5 গুণ হয়ে যাবে। তোমাকে যদি এটা বের করতে বলতো তাহলে কিভাবে করবে, তোমরা আমাকে এটা করে জানাইও যে আমার যে বড় অংশটার ভ্যালু এটা আসলো, তাহলে ছোট অংশটার ভ্যালু কত আসবে এবং দুইটার মধ্যে কে বড় এবং কেন বড়, এই দুইটার মধ্যে কার কে এর ভ্যালু বেশি আসে এবং কেন বেশি আসে সেটা কিন্তু আমাকে ব্যাখ্যা করে জানাবে কমেন্টে। অলরেডি আমি হচ্ছে ব্যাখ্যাটা কিন্তু এই কনসেপ্টের এই পেজে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে প্রবলেমটা খুবই সিলি একটা প্রবলেম, খুবই ছোট একটা প্রবলেম, বাট এটা বোঝার জন্য কনসেপ্টটা যেটা দরকার সেটা আমি বোঝানোর ট্রাই করলাম। তো আজকের ভিডিও এখানে রাখবো, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো।
সালাম আলাইকুম।